ভালোবাসা যদি সত্যি হয় তবে কি মৃত্যুতেও সে থেমে যায়? কখনো কখনো কিছু কণ্ঠ, কিছু ভালোবাসা মৃত্যুর পরেও রয়ে যায় এই পৃথিবীতে। তারা শুধু অপেক্ষা করে এক পূর্ণিমা রাতের, এক নিঃশব্দ কান্নার। একটা সময় যখন বাতাস থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, আর সেই কণ্ঠ ভেসে আসে ভালোবাসার নাকি প্রতিশোধের। আজ আপনি শুনতে চলেছেন এমন এক কাহিনী যেখানে প্রেম আর মৃত্যু, ভয় আর সত্য একসাথে পথ চলে। একটি পুরনো মন্দির, একজন মৃত নারী, একটা গান আর এক পুরুষ যে হারিয়ে গেছে অতীতের অন্ধকারে শুধু একটা কণ্ঠের টানে। এটি শুধুই একটি ভূতের গল্প নয়, এটি হারানো ভালোবাসার আর্তনাদ। এটি এক মনের আরতি যা কখনোই মুক্তি পায়নি। আপনি যদি সাহসী হন তাহলে আপনার হেডফোন পরে নিন, আলো নিভিয়ে দিন এবং শুনুন সেই কণ্ঠ, যে কণ্ঠ শুধুই একবার শোনা যায় আর তারপর জীবন আর আগের মতো থাকে না। শুরু হচ্ছে কাল রাত্রির কণ্ঠ, একটি অভিশপ্ত প্রেমের সত্য কাহিনী। এটা হয়েছিল এক অদ্ভুত শব্দ দিয়ে। রাত প্রায় 2:30 বাজে। শহরের শেষ প্রান্তে ছোট্ট এক ফ্ল্যাটে অরণ্য বসে আছে বিছানার কোণায়। টেবিলের ওপর রাখা চায়ের কাপের ধোঁয়া নিঃশব্দে মিশে যাচ্ছে নিস্তব্ধ ঘরের বাতাসে। বাইরের রাস্তায় হালকা কুয়াশা আর গাছের পাতার সরে যাওয়ার শব্দ, সবকিছু যেন এক অন্যরকম নিস্তব্ধতা গড়ে তুলেছে। তবু সেই নিস্তব্ধতার মধ্যেই অরণ্য শুনতে পেল একটা কণ্ঠ, একটা গান। না, ভুল শুনছে না, এটা ঠিক সেই সুর যেটা রিমি গাইত 3 বছর আগে, যখন সে ছিল বেঁচে। তুমি ফিরবে না জানি, তবু আমি জেগে থাকি রাত ভর। অরণ্যর শরীর ঠান্ডা হয়ে আসে। সে জানে এটা সম্ভব নয়, রিমি মরে গেছে। নিজেই তো তার নিথর দেহকে কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়েছিল। তবুও সেই কণ্ঠ এই মাঝরাতে। রিমি! নির্বাক গলায় ফিসফিস করে ডাকে অরণ্য। কোনো উত্তর আসে না, শুধু সেই সুর বাতাসে মিলিয়ে যায়। হঠাৎই ঘড়ির কাঁটা 3টে ছুঁই ছুঁই করতেই দরজার নিচ দিয়ে কাগজের এক টুকরো সরে আসে। সে ধীরে ধীরে উঠে যায়, কাগজটা হাতে তোলে। সেখানে লেখা, চণ্ডী মন্দিরে এসো, আমায় খোঁজো, রিমি। অরণ্যর বুক কেঁপে ওঠে। এই লেখা সে চেনে, রিমির হাতের লেখা। কিন্তু এটা আসবে কোথা থেকে? কে আনবে? পরবর্তী সকাল। অরণ্য অফিসে যায় না, মাথা কাজ করছে না। তার মেডিকেল ফাইলের পাশে রিমির ডায়েরিটা পড়ে থাকে। সে খুলে পড়ে পুরনো পৃষ্ঠা। সেখানে রিমি লিখেছিল একবার, আমি যদি মরে যাই, জানবে আমার কণ্ঠ হারাবে না। আমি সেই গান হয়ে থাকব, হয়তো কোনো পুরনো মন্দিরের বাতাসে। সে সময় বিষয়টা ছিল আবেগ, এখন সেটা যেন বাস্তব হয়ে উঠছে। অরণ্য ফোন করে তার পুরনো বন্ধুকে, সৌম্য, যিনি একজন লোকসংস্কৃত গবেষক। তুই চণ্ডী মন্দিরের নাম শুনেছিস? চণ্ডী মন্দির? শিউড়ির দিকে একটা আছে, খুব পুরনো। লোকজন বলে ওখানে পূর্ণিমায় নাকি গান শোনা যায়, এক নারী আত্মার গান, যে আত্মহত্যা করেছিল। তার নাম রিমি ছিল? না, ওসব গল্পে নাম থাকে না। অরণ্যর মন আরো অস্থির হয়ে ওঠে। অরণ্য ঠিক করে সে যাবে। সে আর এই কণ্ঠ শুনে পাগল হতে চায় না। যদি সত্যি রিমি কিছু বলতে চায়, সে শোনাবে তাকে। কিন্তু সে জানে না এই সিদ্ধান্ত তাকে টেনে নিয়ে যাবে এমন এক ভয়ঙ্কর বাস্তবতায়, যেখান থেকে হয়তো সে ফিরবে না। পুরনো মন্দিরের দিকে পা বাড়ানোর সময়ে অরণ্য জানত, সেই পথে এগিয়ে গেলে তার বাস্তব আর কখনো আগের মতো থাকবে না। সকালবেলা রওনা দেওয়ার আগে অরণ্য নিজের ডেস্কে বসে চিঠিটা আবার পড়ে। চণ্ডী মন্দিরে এসো, আমায় খুঁজো। সে জানে না এ চিঠি কে দিয়েছে, কে পাঠিয়েছে, কিন্তু ভিতরটা বলছে
কিছু একটা অপেক্ষা করছে। রিমি কিছু বলতে চাইছে। একটা ছোট ব্যাগে কিছু দরকারি জিনিস রেখে সে বেরিয়ে পড়ে। গন্তব্য সিউড়ির পাশে অবস্থিত রায়চৌধুরী রাজবাড়ি, যার পাশেই রয়েছে সেই রহস্যময় চণ্ডী মন্দির। পথে যেতে যেতে সে দেখে প্রকৃতি ধীরে ধীরে বদলে যাচ্ছে। ঘন গাছপালা, ছোট্ট কুয়াশা ঢাকা পথ আর কিছু না বলা নিস্তব্ধতা। হঠাৎ মনে হয় কেউ যেন পথের ধারে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকিয়ে দেখে কেউ নেই। মাথার ভিতর কি ধোঁকা দিচ্ছে? বিকেল নাগাদ অরণ্য পৌঁছায় রাজবাড়িতে। দাঁড়িয়ে থাকা বিশাল ধূসর রঙা এক সময়ের জমিদার বাড়ি। এক পাশ ভেঙে পড়েছে, অন্য পাশে কিছু কামরা এখনও টিকে আছে। রাজবাড়ির সামনে একটা ছোট্ট আশ্রমঘর, সেখানেই থাকে বৃদ্ধা মা চৈতালি, যিনি এই জায়গার দেখভাল করেন। অরণ্য দরজায় কড়া না দিতেই মা চৈতালি বলে ওঠেন, তুমি এসেছ? সে তোমায় ডাকছিল না। অরণ্য চমকে ওঠে। আপনি জানলেন কিভাবে? যারা সত্যিকারে ভালোবাসে তারা কণ্ঠ শুনতে পায়, বাকিরা শুধু গল্প শুনে ভয় পায়। অরণ্য বসে পড়ে। চৈতালি তাকে চা এনে দেয়। তারপর ধীরে ধীরে শুরু হয় এক ইতিহাসের পরত উন্মোচন। আজ থেকে প্রায় ৭০ বছর আগে এই রাজবাড়িতে বাস করতেন রাজা হরিনাথ রায়চৌধুরী। তার কণ্ঠশিল্পী স্ত্রী কাননবালা ছিলেন বিখ্যাত গায়িকা। তবে রাজা ছিলেন অত্যন্ত ঈর্ষাপরায়ণ ও সন্দেহপ্রবণ। কাননবালার গানের প্রশংসা রাজাকে পছন্দ হতো না। একদিন এক জিমিদার পুত্র তার গানে মুগ্ধ হয়ে ফুল পাঠায়, আর তাতেই রাজা ক্ষেপে গিয়ে এক রাতে কাননবালাকে মন্দিরে আটকে দেন, যেখানে সে ৩ দিন অনাহারে থাকে। চতুর্থ দিনে পূর্ণিমার রাতে তার মৃতদেহ পাওয়া যায় মন্দিরের মধ্যেই, মুখে গানের শেষ লাইন। লোকেরা বলে তার আত্মা এখনও গান গায়, আর সেই গান যার কানে পৌঁছায় সে ধীরে ধীরে আত্মহারা হয়ে পড়ে, শেষমেশ নিখোঁজ হয়ে যায়। চৈতালি হুঁশিয়ারি, যদি সত্যি সে তোমায় ডেকে থাকে তবে তুমি আলাদা, কিন্তু সাবধান থেকো, সে এখন আত্মা নয়, অভিশাপ, ভালোবাসা আর রাগে তৈরি এক বীভৎস অস্তিত্ব। অরণ্য কিছুক্ষণ চুপ করে থাকে। আমি শুনেছি গানটা, আমি শুনেছি রিমির কণ্ঠ, আমি মানি না ও অভিশাপ। চৈতালি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। তাহলে কাল রাতের পূর্ণিমায় তুমি চণ্ডী মন্দিরে যাও, তোমার উত্তর পাবে, কিংবা হারিয়ে যাবে তার কণ্ঠের সুরে। রাতের প্রস্তুতি। অরণ্য ঠিক করে সে যাবে। পূর্বপুরুষের ভয়কে অবজ্ঞা করে সে মুখোমুখি হবে সত্যের। যদি রিমি তাকে ডাকে সে শুনবে, যদি মৃত্যু হয় সেও মেনে নেবে। তার কানে আবারও ভেসে আসে সেই গান, তুমি ফিরবে না জানি, তবু আমি জেগে থাকি রাতভর। আর সে জানে আগামী রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। যেদিন তুমি আর বাস্তবের সীমানায় থাকো না, সেদিন ভালোবাসাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। রাত প্রায় 11টা। পূর্ণিমার আলোয় রাজবাড়ির চারপাশে সবকিছু যেন আরও বেশি রহস্যময় লাগছে। চৈতালিমা বারবার নিষেধ করেছেন যেতে, কিন্তু অরণ্য থামেনি। এক হাতে টর্চ, অন্য হাতে রিমিট ডায়েরি। সে হাঁটতে শুরু করেছে সেই মন্দিরের দিকে। চণ্ডী মন্দিরের পথ। পথটা সরু, গাছপালায় ঢাকা, ঝিঝি পোকার কাঁপা শব্দে ভরা। মাঝে মাঝে অরণ্যের মনে হয় যেন কেউ তার পেছনে হাঁটছে। সে একবার পেছনে তাকায়, কেউ নেই, শুধু হালকা বাতাস। কিন্তু সেই বাতাসে ভেসে আসে একটা পরিচিত গন্ধ, রিমির চুলের গন্ধ, জুঁই ফুলের মতো। সে থেমে দাঁড়ায়। তার দেহে হিমস্রোত বইয়ে দেয় এক অজানা শীতলতা। মন্দিরে প্রবেশ। চণ্ডী মন্দিরের গা ধরা কালো রঙা পাথরের গায়ে ময়লা, শ্যাওলা আর জং ধরা লোহার দরজা। অরণ্য ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে। মন্দিরটা ছোট, কিন্তু তার ভেতর একটা গভীর নিস্তব্ধতা রয়েছে, যেন শব্দেও এখানে ভয় পায়। মাঝখানে এক চৌকোনা অল্টার, সেখানে পাথরের চণ্ডীর মূর্তি, আর সামনে ছড়িয়ে আছে মাটিতে পুরনো সিঁদুর, পচে যাওয়া ফুল আর একটা কানের দুল। অরণ্য নিচু হয়ে তুলে নেয় দুলটা। এটা রিমির। ঠিক তখনই নিঃশব্দ বাতাসে ভেসে আসে সেই পরিচিত গান,
তুমি ফিরবে না জানি, তবু আমি জেগে থাকি রাতভর। অরণ্যের পা জমে যায়, চোখের সামনে ধীরে ধীরে আবছা ধোয়ার মধ্যে গঠিত হতে থাকে এক নারীর অবয়ব। দীর্ঘ চুল, ফ্যাকাশে মুখ, চোখ থেকে ঝরে পড়ছে অশ্রু। তার ঠোঁট নড়ে, কিন্তু সে কিছু বলছে না, শুধু গান। রিমি, তুমি এসেছ? রিমি, এটা তুমি? আমি জানতাম তুমি মরনি, তুমি আছো। কিন্তু আত্মা কোনো জবাব দেয় না, তার চোখে শুধুই যন্ত্রণা। সে এক পা এগিয়ে আসে, আর অরণ্য অনুভব করে বুটির মধ্যে এক প্রচণ্ড ঠান্ডা, যেন শ্বাস আটকে যাচ্ছে। সে জ্ঞান হারিয়ে ফেলে। অরণ্যের স্বপ্ন নাকি পূর্বজন্ম? সে দেখতে পায় সে দাঁড়িয়ে আছে সেই পুরনো রাজবাড়ির সভাঘরে। সামনে কণ্ঠশিল্পী কানুনবালা, যার মধ্যে মিশে আছে রিমির চেহারা। তার পাশে দাঁড়িয়ে রয়েছে রাজা হরিনাথ, তার চোখে ঘৃণা, সন্দেহ। আর কানুনবালা গাইছে, আলোর পিছে ছুটেছি যত, ছায়া ছেড়ে গেছে না। হঠাৎ রাজা রেগে গিয়ে বলছে, তুমি বিশ্বাসঘাতক, গান তোমার ভালোবাসা নয়, তোমার দম্ভ। এবং তারপর সেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আর কানুনবালা কাঁদতে কাঁদতে বলে, আমার গানই আমার কবর হবে। জ্ঞান ফিরে পাওয়ার পরই অরণ্য দেখতে পায় সে মন্দিরের ভিতরেই পড়ে আছে, কিন্তু কেউ নেই। তবে তার হাতে শক্ত করে ধরা রিমির কানের দুল। তা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব? বাইরে পূর্ণিমার আলো নিভু নিভু করছে, আর বাতাসে সেই গান আবার ভেসে আসছে, দূর থেকে, খুব দূর থেকে। রিমি মরে যায়নি, তাকে মেরে ফেলা হয়েছিল, আর সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। পরদিন সকাল। চণ্ডী মন্দিরে গতরাতের অভিজ্ঞতা যেন এখনও অরণ্য শরীর থেকে বের হয়নি। তার কপালে ঘাম, বুক ধরফর করছে। রিমির দেখা মূর্তিটা কি তার কল্পনা নাকি সত্যি? সে বুঝে গেছে এই কাহিনীটার জীবনের চেয়ে বড়। এখানে কেবল রিমির আত্মা নেই, আছে অভিশাপ, আছে অন্যায়, আছে অসমাপ্ত কিছু। চৈতালি মার সঙ্গে আবার দেখা। চৈতালি মা তাকে দেখে চমকে ওঠেন। তুমি ওর সামনে দাঁড়িয়ে বেঁচে ফিরেছ, এটা অলৌকিক। তুমি কিছু পেয়েছ না? অরণ্য চুপচাপ রিমির কানের দুলটা সামনে রাখে। চৈতালি কাঁপা হাতে সেটা নেয়, আর চোখে জল আসে। এই দুলটা ও সৎকারের দিন খুঁজে পায়নি। ও বলেছিল, যে সত্যিকারে ভালোবাসে সে আমার চিহ্ন খুঁজে পাবে। চিঠির খোঁজ। অরণ্য তার ব্যাগে রাখা রিমির ডায়েরিটা বের করে। ডায়েরির পেছনে একটা গোপন পকেট আগে চোখে পড়েনি। সে খোঁজে, আর পায় একমাত্র পুরু খামে ভরা হাতের লেখা চিঠি। তার ওপরে লেখা, আমার যদি কিছু হয়ে যায়, রিমি। অরণ্য কাঁপা হাতে চিঠিটা খুলে পড়ে। রিমির চিঠি। অরণ্য, যদি তুমি এই চিঠিটা পড়ো, তার মানে হয়তো আমি আর নেই। কিন্তু যদি তুমি সত্যিই ভালোবাসো, তাহলে জানো আমি এখনো তোমার আশেপাশে আছি। আমার ভেতর অনেক দিন ধরেই কিছু চলছিল। কখনো মনে হতো আমি একা নই। রাতে কেউ আমার কানে গান গায়, সেই গান যেটা আমি কোনোদিন গাইনি, তবু আমার মন জানে। আমি বহুবার চেষ্টা করেছি তোমাকে বলার, কিন্তু বিশ্বাস করবে কিনা বুঝিনি। অরণ্য, আমি এই রাজবাড়ির ইতিহাস পড়েছি। এখানে একদিন কাননবালা নামে এক নারী ছিলেন, যাকে স্বামী বন্দী করেছিল চণ্ডী মন্দিরে। তিনিও গাইতেন সেই গান যা আমি এখন অনাহারে, কান্নায়, ভয়ে গাই। আমি জানি আমি শুধু রিমি নই, আমি হয়তো কাননবালাও। আমার আত্মায় লেগে আছে তার যন্ত্রণা। যদি কিছু হয়, তবে তুমি যাবে চণ্ডী মন্দিরে, আমার কথা শুনবে, আমার কণ্ঠ শুনবে, আমাকে মুক্তি দেবে।
কারণ আমি মরতে চাই না, আমি মুক্তি চাই। তোমার ভালোবাসায় আমি আজও বাঁধা। ভালো থেকো, রিমি। চিঠিটা পড়া শেষ হলে অরণ্যর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে জানত না রিমি এতটা একা ছিল, এতটা ভয় পেয়েছিল। সে বোঝে এই প্রেমের মধ্যে আছে জন্ম জন্মান্তরের একটা টান, একটা চক্র, যেটা ভাঙতে হবে এখন, নইলে সে নিজেও হারিয়ে যাবে রিমির কণ্ঠে। চূড়ান্ত সংকল্প। রাতে আবার পূর্ণিমা। এবার অরণ্য ফিরবে চণ্ডী মন্দিরে, কিন্তু এবার সে শুধু শুনতে যাবে না, সে মুক্তি দিতে যাবে। সে সিদ্ধান্ত নেয় যে গান এতকাল কান্নায় গাওয়া হয়েছিল, সেই গান এবার ভালোবাসায় শেষ হবে। ভয় আর ভালোবাসার মাঝের পথ ধরে এবার অরণ্য এগিয়ে যাবে, কারণ এই যাত্রার শেষে শুধু মৃত্যু নয়, আছে মুক্তি। রাত 11:45। পূর্ণিমার আলোয় ঝিকিমিকি করছে চণ্ডী মন্দিরের চূড়া। অরণ্য আবার সেই পথ ধরে হাঁটছে, কিন্তু এবার সে একা নয়। তার বুকের ভেতরে আছে রিমির চিঠি। মনের গভীরে বাজছে সেই সুর যা একসময় কাননবালার ছিল, তারপর রিমির, আর এখন তার। মন্দিরে ফিরে আসা। চণ্ডী মন্দিরে ঢুকতেই চারপাশটা বদলে গেছে যেন। বাতাস ভারী, গাছগুলো নিঃশব্দ, আর ভেতরে প্রবেশ করতেই মেঝেতে মোমবাতির রেখা দেখতে পায় সে। কেউ যেন অপেক্ষা করছিল। মন্দিরের ভেতর বাতাস স্থির, আর তখনই আবার সেই সুর। তুমি ফিরবে না জানি, তবু আমি জেগে থাকি রাত ভর। রিমির আত্মার আবির্ভাব। এইবার সেই সুরের মাঝেই ধীরে ধীরে ধোঁয়ার মতো গঠিত হয় রিমির অবয়ব। তার মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ দুটো বিস্ময় আর বেদনায় ভরা। তুমি আবার এলে? হ্যাঁ রিমি, এবার আমি পালাবো না। তোমাকে মুক্তি দিতে এসেছি। তোমার ভয়, তোমার গান, সব আমি শুনেছি। এবার আমায় বলো, তুমি কি চাও? রিমির আত্মা কেঁপে ওঠে। সে এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলে, আমি মুক্তি চাই, কিন্তু আমি ভয় পাই যদি তোমার ভালোবাসাও মিথ্যে হয়। অরণ্যর আত্মস্বীকারোক্তি। তোমার মৃত্যুর পর আমি নিজেকেই ক্ষমা করতে পারিনি রিমি। তুমি অনেকবার বলতে চাইছিলে, কিন্তু আমি শুনিনি। আজ বুঝি ভালোবাসা কেবল আমি তোমাকে ভালোবাসি বলাই সীমাবদ্ধ নয়। ভালোবাসা মানে তোমার ভয়, যন্ত্রণা, ইতিহাস সবকিছু বোঝা। এবার আমি শুনব শেষ পর্যন্ত। রিমির চোখ বেয়ে পড়ে এক অশ্রু, যেটা মাটিতে পড়েই মিলিয়ে যায়। গানের শেষ তবক। রিমি গান গাইতে শুরু করে, তোমার ছায়া ছুঁয়ে আজ আমি হারাতে চাই, ভালোবাসা দিয়ে মুছে দাও আমার মৃত্যু নাই। আর অরণ্য তার পাশে বসে তাল মিলিয়ে গান গায় প্রথমবারের মতো। মন্দিরে বাতাস ঘূর্ণি হয়ে ওঠে, আলো ঝলকায়, রিমির আত্মার মুখে হাসি ফুটে, তার দেহ ধীরে ধীরে হালকা হতে থাকে। তুমি আমার গান পূর্ণ করেছ অরণ্য, এই ভালোবাসাই আমার মুক্তি। বিদায়। আলোক ছায়ার মাঝে রিমির অবয়ব মিলিয়ে যায়। পরদিন সকাল। অরণ্য মন্দিরের সামনে বসে সূর্যোদয় দেখে। তার হাতে এখন আর রিমির দুল নেই, বরং সে দেখে মন্দিরের গায়ে একটি লাল সিঁদুরের রেখা, যেন কেউ পূজা দিয়েছে, কোনো আত্মা শান্তি পেয়েছে। চৈতালি মা এসে ধীরে ধীরে বলে, তুমি গানটা শেষ করেছ, ও শান্তি পেয়েছে, আর তুমি? অরণ্য চুপ করে বলে, আমি আবার বাঁচতে চাই। এই পর্বের শেষ লাইন। ভালোবাসা শুধু মৃত্যু পার করে না, ভালোবাসা আত্মাকেও মুক্তি দিতে পারে। রিমির আত্মাকে শান্তি দেওয়ার পরেও অরণ্যর মনে যেন এক ধরনের চাপা অস্বস্তি থেকে গেছে। সে ফিরে এসেছে মন্দির থেকে, কিন্তু কিছু যেন অসম্পূর্ণ। রিমির মুখে সে একটাও কথা শুনেনি, রাজার কথা কিংবা তার নির্দিষ্ট মৃত্যুর কারণ। সে জানে মন্দিরটা শুধু অভিশপ্ত নয়, বরং ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কিছু। বন জঙ্গলের ভেতর প্রবেশ। চৈতালি মার নির্দেশে অরণ্য সেই জঙ্গল ঘেরা গোপন পথ ধরে হাঁটতে শুরু করে, যা মন্দিরের পেছন দিক দিয়ে চলে গেছে পুরনো রাজবাড়ির পতিত সীমানার দিকে।
জঙ্গলের ভেতরটা নিস্তব্ধ, যেন সময় থেমে আছে। গাছগুলো অস্বাভাবিকভাবে বাঁকা, কোথাও কোথাও লতাগুল্ম যেন হাতের মতো পেঁচিয়ে আছে বাতাসে। মাঝে মাঝে হালকা কান্নার মতো শব্দ, আবার কখনো যেন কেউ ফিসফিস করে বলছে, বাঁচাও। গোপন ঘর ও দেওয়ালের লেখাগুলি। জঙ্গলের ভেতর হঠাৎ দেখা মেলে এক অর্ধভাঙা ছোট্ট পাথরের ঘরে। ভেতরে ধুলো, ছেঁড়া কাপড় আর মাটির দেওয়ালে খোদাই করে লেখা কিছু লাইন। আমার গান কেড়ে নিয়েছে ওরা, আমি চাইনি মৃত্যু, আমার কণ্ঠ আমার অস্তিত্ব। এ যেন কাননবালার লেখা, যে আত্মা একসময় শুধু গানেই বাঁচতে চেয়েছিল, অথচ তাকে তার প্রেমও দিতে পারেনি মুক্তি। পুরাতন পুরোহিতের খোঁজ। চৈতালি মা পরামর্শ দেন যে অরণ্য যেন গ্রামের বাইরে থাকা এক প্রবীণ পুরোহিতের সঙ্গে দেখা করে, যিনি একসময় রায়চৌধুরী রাজবাড়ির পুরোহিত ছিলেন। নাম ত্রিপুরানন্দ ঠাকুর। সেখানে গেলে বৃদ্ধ পুরোহিত প্রথমেই বলে, তোমার শরীরে তার স্পর্শ আছে, কাননবালার অভিশাপ এখনও তোমার সাথে। তুমি ওর কথা জানেন? সে ছিল সৃষ্টির গান, কিন্তু ঈর্ষা, রাজদম্ভ আর বিশ্বাসঘাতকতা তাকে পরিণত করে নরকে। রাজার আদেশে তাকে গোপনে বন্দী করা হয়, কারণ তার কণ্ঠ রাজা ভয় পেত। তুমি জানো, গান শুধু শব্দ নয়, সেটা আত্মার প্রকাশ, আর তার আত্মা আজও মুক্ত নয়। সে শুধু গান গায়, কিন্তু তার কণ্ঠ এখনও কাঁদে। চূড়ান্ত মোড়। ত্রিপুরানন্দ ঠাকুর তাকে একটি জিনিস দেন, একটি তাম্রপাত্র, যার গায়ে খোদাই করা এক প্রতিশ্রুতির মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করলেই কণ্ঠ পাবে মুক্তি, কিন্তু শর্ত একটাই, তুমি তাকে সত্যিকারে ভালোবেসে থাকতে হবে আর ভয়হীন হতে হবে, নইলে সে তোমার মধ্যে বাসা বাঁধবে। অরণ্য জানে এবার আর ফেরার পথ নেই, সে ফিরে যাবে মন্দিরে, শেষবারের মতো। এই পর্বের শেষ লাইন টুইস্ট দিয়ে শেষ। রিমিকে সে মুক্তি দিয়েছে, কিন্তু কাননবালা তো রিমি নয়, আর কাননবালার কণ্ঠ এখনও জেগে আছে অরণ্যের অপেক্ষায়। রাত 12টা। পূর্ণিমার আলো ম্লান হয়ে আসছে। চণ্ডী মন্দিরের পেছনের সেই পুরনো বনজঙ্গলে অরণ্য দাঁড়িয়ে, তার হাতে সেই তাম্রপাত্র, যার মন্ত্র দিয়ে মুক্তি দেওয়া যাবে আত্মাকে, অথবা চিরতরে তাকে নিজের শরীরে ধারণ করতে হবে। অরণ্য জানে আজই চূড়ান্ত রাত। জঙ্গলের ভেতর হঠাৎ করেই বাতাস ভারী হয়ে আসে। চারিদিকে ছড়িয়ে পড়ে এক কণ্ঠ, ভাঙা, বিষণ্ণ এবং ভয়ঙ্কর। জঙ্গলের ভেতর হঠাৎ করেই বাতাস ভারী হয়ে আসে। চারিদিকে ছড়িয়ে পড়ে এক কণ্ঠ, ভাঙা, বিষণ্ণ এবং ভয়ঙ্কর। তুমি ফিরেও গেলে? আমায় শোনোনি? আমায় বুঝোনি? অরণ্য হাঁটু গেড়ে বসে পড়ে। তার কানে যেন হাজারো নারীর কান্না ধ্বনিত হচ্ছে একসাথে। রিমির কণ্ঠ, কাননবালার কণ্ঠ এবং আরো অনেকে, যারা ভালোবেসে হারিয়েছে। তুমি যদি কাননবালা হও, তবে ক্ষমা করো। আমি রিমিকে ভালোবেসেছি, তোমার কণ্ঠে সেই যন্ত্রণা টের পেয়েছি। আজ আমি এসেছি শুধু শোনার জন্য, নট টু ফাইট, নট টু উইন, অনলি টু লিসেন। আকাশে বজ্র চমকায়। ধীরে ধীরে গাছের ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসে এক নারী অবয়ব। অত্যন্ত দীর্ঘ চুল, সাদা শাড়ি, কুয়াশায় ঢাকা মুখ। সে এগিয়ে আসে, তার চোখে শুধু আগুন আর জল। আমি চাইনি বন্দী হতে, আমি চাইনি হারাতে কণ্ঠ। আমি চেয়েছিলাম শুধু ভালোবাসা, অথচ পেয়েছি শিকল, নির্জনতা। এই গান, এই কাঁপুনি, মাটি কেঁপে ওঠে। মন্দিরের চূড়া থেকে খুলে পড়ে পাথরের খণ্ড। আর অরণ্য বুঝে যায়, এবার হয় মুক্তি, না হয় মৃত্যু। অরণ্য তাম্রপাত্র ধরে মন্ত্রপাঠ শুরু করে। প্রথমে আত্মার আর্তনাদ বেড়ে যায়, তারপর ধীরে ধীরে তা শান্ত হয়। মন্দিরের মূর্তির চোখ থেকে জল পড়ে, আলো ফিরে আসে, বাতাস থেমে যায়। আত্মা চোখে চোখ রাখে অরণ্যের। তুই আমার কণ্ঠ শুনেছিস, তুই মুক্তি দিয়েছিস, তুই আমার রক্তের ছোঁয়ায় জন্মেছিস হয়তো, তবে এবার তোর শরীর আমার গান থেকে মুক্ত। সেই বলে
আত্মা ধীরে ধীরে আলোর রেখায় ভেসে চলে যায়। পরদিন সকাল, অরণ্য মন্দিরের পেছনের ঝোপে বসে আছে। তার গায়ে এক ফোঁটা রক্ত, কিন্তু মুখ শান্ত। পাখিরা ডাকছে, গাছের পাতায় শিশির। রিমির কণ্ঠ, কাননবালার অভিশাপ, সব শেষ। কিন্তু কোথাও যেন একটা ধোঁয়াশা থেকে যায়। এই পর্বের শেষ লাইন, একটি আত্মার আর্তনাদ থেমেছে, কিন্তু পৃথিবীর প্রতিটি পুরনো মন্দিরে এখনো হয়তো কেউ অপেক্ষায় আছে, শুধু একবার শোনার জন্য। রাত ৩টে। চণ্ডী মন্দিরে রাঙিনায় এখন নিস্তব্ধতা। বাতাসে নেই কান্না, নেই কণ্ঠস্বর, শুধু অনুভব করা যায় শান্তি। অরণ্য মাটিতে বসে আছে, এক হাতে ধরা রিমির চিঠি, অন্য হাতে সেই তাম্রপাত্র যেটার মন্ত্র এক রাতে একটি আত্মাকে মুক্তি দিয়েছে। কিন্তু তার ভেতরে একটা প্রশ্ন ঘুরছে, রিমি কি পুরোপুরি শান্তি পেয়েছে, নাকি কোথাও সে এখনো অপেক্ষা করছে? ভোরের আলোয় বিসর্জনের প্রস্তুতি। চৈতালিমা এসে বলে যে আজ গঙ্গা দশহরা, এই দিনে আত্মাকে জলধারে বিসর্জন দিলে সে মুক্তি পায় চিরতরে। রিমির স্মৃতিচিহ্ন যা তোর কাছে আছে তা এবার নদীতে বিসর্জন দে, তোর ভালোবাসায় বা তাকে যেতে দে। অরণ্য কিছুক্ষণ চুপ থাকে, তার চোখ বেয়ে জল পড়ে। তার প্রেমিকাকে, তার গান, তার স্মৃতি আজ সে বিদায় দেবে। গঙ্গার ঘাটে চূড়ান্ত মুহূর্ত। ঘাটে পৌঁছে সে তাম্রপাত্রে রাখার রিমির দুল, চিঠি আর সেই কাগজ রাখে যেটায় লেখা ছিল, চণ্ডী মন্দিরে এসো, আমায় খুঁজো। তারপর সে গায়, তুমি ফিরবে না জানি, তবু আমি জেগেছিলাম রাত ভর, আজ ঘুমাও শান্তিতে। চোখ বন্ধ করে সে সেই পাত্রটিকে জলে ভাসিয়ে দেয়। দূরে সূর্য উঠছে, নদীর ঢেউ আলোয় ঝলমল করছে, আর হঠাৎই অরণ্য দেখে জলের উপরে হালকা ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে রিমি। সে হাসছে, তার ঠোঁট নড়ে, বলে ধন্যবাদ, আর তারপর সে মিশে যায় সূর্যরশ্মিতে। বছরখানেক পর অরণ্য এখন নদীর ধারে একটা ছোট্ট মিউজিক স্কুল চালায়। সে আর শহরের কোলাহলে থাকে না। তার ছাত্রছাত্রীরা গান শেখে, রিমির গান। সে জানে কিছু ভালোবাসা থেকে যায় রক্তে নয়, শব্দে, আর কিছু যন্ত্রণা থেমে যায় একটি সঠিক বিসর্জনে। গল্পের শেষ লাইন, আত্মা শান্তি পেয়েছে, আর কণ্ঠ থেমে নয়, চিরজীবী হয়ে উঠেছে ভালোবাসার সুরে।